মহাভারতের গান্ধারীর কথা মনে আছে তো? আজকে মুখ্যমন্ত্রী মানে আমাদের প্রাক্তন সততার প্রতীক, যিনি অনেক অহংকার দেখিয়েছেন, অনেক গর্ব করেছেন, আজ তাকে দেখে আমার মনে পড়ছে মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারীর যে অবস্থা হয়েছিল সেই অবস্থাটা। কেন এটা মনে হচ্ছে আমি সেটা বলবো। তিনি বড় একা, কারণ যেসব পারিষদদের তিনি তার আশপাশে বসিয়েছিলেন, যাদের চাকরি চলে যাওয়ার পরেও যাদেরকে তিনি দীর্ঘদিন আমাদের করের টাকায় লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে রেখেছিলেন শুধু তাকে মন্ত্রণা দেওয়ার জন্য, কি করে মানুষের ক্ষতি করা যায় সেসব ঠিক করে দিতেন যারা, সেসব আলাপন বন্দ্যোপাধ্যায়, মনোজ পন্থ, হরিকৃষ্ণ দ্বিবেদী, তারা সকলে একে একে পদত্যাগ করছেন। অভিক সরকার, সেই সঙ্গে আমি একদল সাংবাদিকের নাম আজকে বলবো যারা দিনের পর দিন লুটে পুটে খেয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়ে তারা মর্নিং ওয়াক করেছেন, কিন্তু কখনো রানিমাকে বলেননি সেই কবিতার মতো, রাজা তুমি উলঙ্গ, ভুলটা ধরিয়ে দেননি। যখন কোনো নাবালিকার ধর্ষণ হয়েছে তাদের মুখ থেকে একটা প্রতিবাদ আসেনি, তারা খালি নিজেদের প্রয়োজনটা মিটিয়ে নিয়েছেন। আজকে আমি এই কাহিনীগুলো বলার আগে এটাও বলবো, নতুন যে সরকার আসছে সেই সরকার শপথ নেওয়ার আগেই প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছে। আমি বলবো কি কি পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে, যাতে কান্নাকাটি বেড়ে গেছে কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে, কান্না বেড়ে গেছে হাবড়া থেকে বিধাননগর, সর্বত্র যেখানে সততার প্রতীকের ভাইয়েরা এতদিন অত্যাচার করেছেন তারা সবাই বুঝতে পারছেন। সেই কান্নার রোল বর্ধমানের মন্তেশ্বর, গলসি, হুগলির তারকেশ্বর, জগৎবল্লভপুর, সর্বত্র। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে। এখন কিভাবে সততার প্রতীক আসলে গান্ধারী হয়েছেন কুরুক্ষেত্র যুদ্ধের পর, সারি সারি শবদেহ পড়ে রয়েছে, তার মাঝখান দিয়ে তিনি কিভাবে হেঁটে চলেছেন সেটা, এবং প্রশাসন কিভাবে পদক্ষেপ নিতে শুরু করেছে আগামী সরকারের, সেগুলো জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। পিসিমণি না বড় একা হয়ে গেছেন, বড্ড একা। এখন তিনি বাড়ির বাইরে পা রাখবেন কি করে সেটা চিন্তার। অনেকে বলছেন না অহংকারের জন্য তিনি জিতেছেন বলে দাবি করে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন না রাজভবনে। আসলে তার রাজভবনে যাওয়ার মুখটা নেই। অনেক অহংকার তিনি দেখিয়েছেন, এবং তার সঙ্গে তার ভাইপো অভিষেক, আমি বাবু বলা বন্ধ করে দিয়েছি, অনেক হয়েছে। তারা খালি কনভয় নিয়ে এদিক ওদিক ঘুরেছেন আর মানুষকে চমকেছেন। সেই চমকানোর দিন শেষ। এখন তারা রাস্তায় বেরোলে সাধারণ মানুষ চোর 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 বলে চেঁচাবে। সেই ভয়েই তো পিসিমণি রাজভবনের ওই যে নিরাপদ রাস্তাটা, সেখানে পুলিশের কনভয়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, এসব সত্ত্বেও যেতে চাইছেন না। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছিলাম কিভাবে কেন্দ্রীয় বাহিনী তাকে সুরক্ষিতভাবে ভবানীপুরের গণনা কেন্দ্র থেকে বের করে নিয়ে গিয়েছিল। তারপরেও তিনি বলেছেন তার পেটে লাথি মারা হয়েছে, তার ব্যাক মানে পিছনেও লাথি মারা হয়েছে। ভাইপো বাবুকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা ঠিক, কারণ তার কোনো অধিকার ছিল না ওই গণনা কেন্দ্রে যাওয়ার। তিনি সাংসদ, তাও সে অনেক দূর ডায়মন্ড হারবারের। ডায়মন্ড মডেল দেখাতে গিয়েছিলেন, তার জেলার আজ কী অবস্থা আপনারা জানেন। কিন্তু এই পিসির প্রতি না মানুষ তো আস্থা দেখিয়েছিল, তিনি বামেদের সরিয়েছিলেন। তিনি যখন চলে গেছেন অনেক মানুষের মধ্যে না এই ভাবটা ছিল যে একটু সমবেদনা জানাবেন, কিন্তু তিনি যখন বললেন আমি হারিনি, মানুষের রায়কে তিনি যখন অস্বীকার করলেন, তখন না সেই সমবেদনা জানানোর ইচ্ছাটুকু মানুষের চলে গেছে। সকলে বলছেন এটাকে বলে বেহায়াপনা। আমি কালকেই বলেছিলাম এই কথাটা, নির্লজ্জ আচরণ বলছেন। তিনি আসলে মনে করেছিলেন কি এই পশ্চিমবঙ্গটা তার। একদিন পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর আগে তার হাতে রাজ্য চালানোর দায়িত্ব তুলে দিয়েছিল। রাজ্যটাকে তার হাতে তুলে দেয়নি তিনি যেমন খুশি করবেন, যেখানে খুশি হকার বসাবেন না। আপনাদের এবার মনে করাই মহাভারতের যুদ্ধের পর
সারা কুরুক্ষেত্র জুড়ে পড়ে রয়েছে ক্ষত বিক্ষত খালি দেহ, কৌরব পক্ষের দেহ। কোথাও সেই শবের উপরে ঝাঁপিয়ে পড়ছে উন্মত্ত ক্ষুধার্ত শিয়াল, কোথাও ওই বাসি মাংস নিয়ে লড়াই চালাচ্ছে সারমেয় আর গৃধগ্নরা, শকুনেরা। আর তার মধ্যে ওই পচা গলা দেহের মধ্যে দিয়ে চোখে পট্টি বাঁধা গান্ধারী হেঁটে চলেছেন। তখন গান্ধারীকে শ্রীকৃষ্ণ মনে করিয়েছিলেন, তুমি 15 বছর আগে তো গান্ধারী এই পট্টিটা খুলতে পারতে। তোমার যে সন্তানেরা আজকে হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান, গ্রামে গ্রামে শহরে শহরে মানুষের উপরে অত্যাচার করেছে, তখন তো গান্ধারী তুমি চোখের পট্টি খোলনি, তাহলে তোমার আজ এই বিপদ হতো না। যেমন করে শ্রীকৃষ্ণ গান্ধারীকে বলেছিলেন, এখানে আজকে জনতা সেই কথাটা বলছে, এই কলির গান্ধারীকে সর্বত্র তার পুষে রাখা গুন্ডা সম্পদ বলে যাদের তিনি সম্বোধিত করেছেন, আজ রাজ্যের এই দুর্গন্ধময় পরিবেশের মধ্যে দিয়ে তিনি চলছেন। অশ্রুসিক্ত চোখ দুটো আপনারা দেখতে পাচ্ছেন না, সেটা কালীঘাটের বাড়িতে দরজা বন্ধ করে তিনি কাঁদছেন। বাইরে একটিবার বেরিয়েছেন, সেখানেও এসে আত্মম্ভরিতা দেখিয়ে চলে গিয়েছেন, কারণ সেটা ছাড়া বাকি যে কিছু করা যায় সেটা এই 15 বছরে তিনি ভুলে গেছেন। এক সময় গান্ধী মূর্তির নিচে দাঁড়িয়ে তিনি কেঁদেছিলেন, হাউ হাউ করে কেঁদেছিলেন। আমরা সেই সময় যারা সাংবাদিকতা করেছি তারা সেগুলো দেখেছি। আজ সকালে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সেন্টু, কার্টুনিস্ট, সেই গান্ধারী কেমন ছিলেন আর আজকের গান্ধারীর কি অবস্থা, সেই লেখাটা যখন লিখেছে, লেখাটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল এই কথাটা সকলকে জানানো দরকার। আমি তখন থেকে ভেবে রেখেছিলাম এই কথাগুলো বলবো। আজকে আমার সাথে কথা হলো আমাদের বর্ধমানের মন্তেশ্বরের নতুন বিধায়ক, তিনি জিতেছেন অনাদি ঘোষ। এই যে এলাকাটা গলসি, মন্তেশ্বর, এইসব জায়গায় যেসব বিধানসভাগুলো, এগুলোতে 50% মুসলিমের বাস, তো 50% হিন্দুর বাস। সেখানে এত এত ভোটে বিজেপি জিতলো কি করে, আমি প্রশ্ন করেছিলাম তাকে। তিনি আমাকে বলছেন, আমরা সব মুসলিম ভোট পাইনি, কিছু মুসলিম ভোট পেয়েছি, কিন্তু তৃণমূল মুসলিম ভোট পায়নি। সিপিএমকে, কংগ্রেসকে, আইএসএফকে যেখানে যেখানে ভরসা করার মতো কাউকে পেয়েছে তাকে দিয়েছে। আমি তখন প্রশ্ন করেছিলাম, বিজেপির উপরে তারা ভরসা করেননি কেন? বলছে, গ্রামের মানুষের কাছে যান, তাদের কাছে শুনতে পারবেন। 21-এ তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদেরকে চিহ্নিত করা হয়েছিল। 21-এও জোচ্চুরি করে এই আসন 1015 ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। এবং পরে যেসব মুসলিম পরিবার বিজেপিকে ভোট দিয়েছিল, তাদের পরিবার পিছু 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, যেমন খুশি তেমন জরিমানা করা হয়েছিল, হিন্দুদেরও করা হয়েছিল। আজকে মানুষটা হিসাব চাইছেন। 5 বছর আগে সেই 3.5 লাখ, 4 লাখ টাকা দিয়ে যারা নিজেদের মা বোনের সম্ভ্রম বাঁচিয়েছিলেন, নিজের বাড়ির আগুনটা লাগতে দেননি, কারো কারো চাল ভেঙেছিল, বাকিটা যাতে না ভাঙে তার জন্য টাকা দিয়েছিলেন, তারা আজকে হিসেব মেলাতে চাইছেন। তারা চাইছেন সেই সব নেতাদের কাছ থেকে এবার টাকাটা আদায় হোক। নতুন সরকার প্রশাসনিক ব্যবস্থা এমন করুক যাতে সেই টাকা আদায় করা যায় এবং করা উচিত, করা যাবে। প্রশাসন সেই পদক্ষেপ শুরু করে দিয়েছে। সরকার গঠন হতে সময় লাগবে আরো 2-1 দিন। 9 তারিখে শপথ নেওয়া হবে, ব্রিগেডের মাঠে শপথ হবে, এতটা শোনা যাচ্ছে। সেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং আপনাদের জানাই, নবান্নে বসে সরকার চলবে না। আগেই বিজেপি ঘোষণা করেছিল মহাকরণে বসে সরকার চালানো হবে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী নবান্নে বসবেন না, বসবেন কোথায়? মহাকরণে। কিন্তু মহাকরণ এখনো প্রস্তুত হয়নি, তাকে তৈরি করতে হবে, অনেক কিছু সাজাতে হবে। তার জন্য আপাতত ঠিক হয়েছে আমাদের যে বিধানসভা রয়েছে, বিধানসভার মধ্যেই কোনো একটি জায়গায় সেখানে মুখ্যমন্ত্রীর সচিবালয় হবে। কেন জানেন? প্রথমত হচ্ছে ওই পাপের নবান্নে বিজেপি পা রাখতে চাইছে না। আর আপনারা সিনেমায় দেখবেন ক্রাইম সিনকে ঘিরে রাখা হয়। এত বছর ধরে, যবে থেকে মহাকরণ থেকে নবান্নে গেছে, তারপর থেকেই কিন্তু দুর্নীতি
মাত্রাতিরিক্ত বেড়েছে, মানুষের ওপর অত্যাচার বেড়েছে। আরজিকর কাণ্ডের পর মনে আছে আপনাদের, তখন মনোজ পন্থ তিনি মুখ্য সচিব হিসেবে দালালি করেছিলেন জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করার জন্য। নবান্নের সামনে একটা হল ঘরে তাদের বসিয়ে মিটিং করা হয়েছিল। কিভাবে কি আচরণ করা হয়েছিল, সেই ক্রাইম সিনটা এখন ঘিরে রাখতে হবে। তো সব দুর্নীতির তদন্ত করতে হবে, সেখানে অনেকের পায়ের ছাপ আছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে, সেগুলো সব ম্যাপিং করতে হবে, তাদেরকে ধরতে হবে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। রাজ্যবাসী চায়, আমি চাই, আপনারা চান, আর আপনাদের হয়ে এই কথাটা আমি বলছি, বলবো, বলে যাব, যতদিন না তিহারে ওদের ঠিকানা হয়।